প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়ে সরব হয়েছে এবং একই সঙ্গে যিনি মেয়রের ওএসডি ছিলেন কালী, সে কে কালী, তার কি যে ঘটনা তারাতলায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, বহু মানুষের প্রাণ দিয়েছে এবং যে পদ্ধতিতে গোটা জিনিসটা হচ্ছিল সেটা নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যেই এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি এবং এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, অবিলম্বে গ্রেপ্তার করা হবে। মুখ্যমন্ত্রী এই ভয়ঙ্কর ঘটনার জন্য এত মানুষের প্রাণ গেছে, সেখানে যদি কোনো বেআইনি বা বিপজ্জনক নির্মাণ বা অবৈধ প্ল্যান এই ধরনের অভিযোগ যেগুলো উঠছে, আমরা তো জানি না সেটা সত্যি অভিযোগ ঠিক কি ঠিক নয়, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা আমার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখবো। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছু সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক, আর যদি দায় না থাকে তাহলে বিধানসভায় তার নাম তুলে শুধু রাজনৈতিক স্টেটমেন্ট তো ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রাক্তন মেয়রের সই করা কাগজ তুলে দেখিয়েছেন বা প্ল্যান, এবার তার দুটো দিক থাকে। একটা হচ্ছে মেয়রকে অনেক কিছু সই করতে হয়, প্রত্যেকটা জায়গা তার নিজে দেখে নেওয়া সম্ভব নয়, এটা একটা তাদের যুক্তি হতে পারে। আবার 2 নম্বর হতে পারে যে এত বড় ঘটনা ঘটেছে তার নৈতিক দায়, নইলে মুখ্যমন্ত্রী দেখালেন কেন? তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। এটাই আগের দিন বলেছিলাম যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে যারা ধোয়া তুলসীপাতার সাহায্যে অন্যদিকে গিয়ে বসে, তাদের কিন্তু প্রোটেকশন দিলে হবে না। আপনি যখন অভিযোগের আকারে আপনি কাগজটা দেখিয়েছেন তাহলে অ্যারেস্টও আপনাকে করতে হবে, আর যদি অভিযোগ না থাকে তাহলে আপনি সেই কাগজটা দেখালেন কেন? যদি সইয়ের মধ্যে কোনো প্রশ্ন না থাকে তাহলে সেটা টানা উচিত হয়নি। একজন লোক পদাধিকারী, তাকে 10টা সই করতে হবে, প্রত্যেকটা তো নিজেকে ইন্সপেকশন করে করা সম্ভব না। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন আপনারা সবাই দেখেছেন, অভিযোগের আকারেই তো দেখিয়েছেন, তো তাহলে অ্যারেস্ট হবে না কেন? তার কারণ তথাকথিত নতুন তৃণমূলে গেছেন, বালিশছাড়া তৃণমূলে গেছেন বলে, বালিশছাড়া তৃণমূলের সহসভাপতি, বালিশছাড়া সাতক্ষণ মাপ, বালিশছাড়া তৃণমূল মুখ্যমন্ত্রী দেখাবেন, অভিযোগ করবেন, কিন্তু তাদের গ্রেপ্তার করা হবে না। তো ফলে অভিযোগের আকারে যদি থাকে তাহলে এগুলো হচ্ছে অন্যদিকে। কার মুখ্যমন্ত্রী একবার একজনের নাম করে বললেন 80টা বেআইনি নির্মাণ, ওই গ্রেপ্তার দেখতে পাচ্ছি না তো, উল্টে চলে গেল বালিশছাড়া তৃণমূলে। একবার বললেন সই করেছেন, দেখুন কার সই, তিনি বালিশছাড়া তৃণমূলে। ফলে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে গ্রুপ দিয়ে যাদের যাদের নামে অভিযোগ বেরোচ্ছে সেগুলো তো সব বালিশছাড়া তৃণমূলে চলে যাচ্ছে এবং সেখানে কোনো পুলিশ অ্যাকশন হচ্ছে না। যার নামে 80টা বেআইনি, 80খানা বেআইনি নির্মাণের অভিযোগ, সে বালিশছাড়া তৃণমূলের পদে চলে যাচ্ছে বলে তার পুলিশ হবে না, অ্যারেস্ট হবে না। আর একটা পাতি পাড়ার ছেলে কোথায় গিয়ে সে অ্যারেস্ট হবে? এত বড় একটা ভেঙে পড়লো, এত লোকের মৃত্যু, যেগুলো নিচু তলা নিচু স্তরে তারা একটা তাদের 2-3 জন অ্যারেস্ট হয়ে গেল। আর বড় মাপের নেতা যার সই দেখা যাচ্ছে সেই নথিতে, তিনি দোষী না নির্দোষ আমি জানি না, আমাদের জানার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে। তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। তাহলে বালিশছাড়া তৃণমূলে গেছে বলে কি অ্যারেস্ট হবে না নাকি?
এটা তো প্রথম দিনে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে যদি কড়া করতে হয় সকলের জন্য করা হবে। বালিশ ছাড়া তৃণমূলে যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি ছাড় হয়ে যাবে আইনে, কি করে হবে সেটা? কিন্তু পুনরায় একটা প্রশ্ন তো আসছে, যিনি দায়িত্ব পালন করেছেন, মেয়রের চেয়ারে বসেছেন, তিনি কি এখন এইটা বলে পার পেতে পারেন যে আমি শুধু সই করেছি? সাদা কাগজে সই করাতে গেলে তিনি সই করতেন? এতগুলো মানুষ সেখানে কি তিনি তার দায় এড়াতে পারেন? দেখুন, এত বড় ঘটনা তারা হয়তো এড়াতে পারেন না, কিন্তু আমার এটাও আমাদের বক্তব্য যে দেখতে হবে তিনি বিষয়টা একেবারে না জেনে সই করা বা একটা রুটিন ফাইল আস্তে আস্তে সই করা এক জিনিস, আর বিষয়টা তাকে পাঠানো হয়েছে কোন সুপারিশে সই করা দুটো আলাদা জিনিস। এবার একজন পদাধিকারীকে অনেক রকম সই করতে হয়, ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে, প্রত্যেকটার গোড়ায় গিয়ে পৌঁছে নিজে পরীক্ষা করা কারোর পক্ষে সম্ভব হয় না বা হওয়া কঠিন, সেখান থেকে বলে যেতে পারে। আমি ডিফেন্ড করতে যাচ্ছি না, এর মানে যেন না হয় যে প্রাক্তন মেয়রের পাশে দাঁড়াবেন কুণাল, একদম তা না। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তখন তো তিনি অভিযোগের আকারে দেখিয়েছেন, এবং সেই তারপরে লাইনটা কি ছিল, সই করেছেন কে দেখুন প্রাক্তন মেয়র, কাউকে ছাড়বো না, এই শব্দটা বলেছেন। তাহলে প্রথম লাইনটা যে বলেছেন সই, দ্বিতীয় লাইনটা বলেছেন ছাড়বো না। যদি না ছেড়ে থাকেন এখন অ্যারেস্ট নয় কেন? অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। বালিশ ছাড়া তৃণমূলে নাম লিখিয়েছেন বলে অ্যারেস্ট হবে না, তদন্ত থেকে বেরিয়ে যাবে, কি করে হবে? আর যারা অধিকাংশ বালিশ ছাড়া তৃণমূলে যাচ্ছেন তাদের কয়েকজনের কথা আমি বলছি না, আমি সকলকে বলছি না, তারা তো এইসব পাপ করে গোটা বোঝা নিয়ে বাঁচার জন্যই তো যাচ্ছেন। ওরা তো বলছে যে আমাদের সঙ্গে আসুন, শুভেন্দু অধিকারীর সরকার ব্যবস্থা নেবেন। এইটা তো হুইসপারিং ক্যাম্পেইন তো এটাই চলছে। আর আমি তো এইটাই মুখ্যমন্ত্রীকে আগের দিন বলেছিলাম যে দেখবেন যেন বালিশ ছাড়া তৃণমূলে যাওয়ার জন্য বা তৃণমূল থেকে যারা দূরত্ব বাড়াতে চাইছে তারা বেঁচে যাবে, এটা যেন না। আপনারা আরেকটা নাম উঠেছে কালীচরণ, যার নাকি এতটাই প্রভাব, যার রিক্রুটমেন্ট ক্যামাক স্ট্রিট থেকে, তার যে এত। আমি আবার বলি, আমি এইসবের মধ্যে ঢুকছি না, ক্যামাক স্ট্রিট বা ইত্যাদি। আমি এইটুকু জানি এই তথাকথিত কালী বলে যার কথা বলা হচ্ছে তাকে অপসারণের জন্য একসময় ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ এসেছিল, এবং সেই নির্দেশটা কালী কখনোই ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভা, ঠিক আছে? এখন ফলে ওখানে তথ্যগত বিভ্রান্তির অবকাশ আছে। ক্যামাক স্ট্রিট, আমি ক্যামাক স্ট্রিটের ডিটেলে ঢুকছি না, ক্যামাক স্ট্রিট কিন্তু কালীকে কোনো অবস্থায় সমর্থন করে না। আরেকটা কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বললেন যে সমস্ত দপ্তরের দুর্নীতি যা যা হয়েছে স্বাগত জানাচ্ছি, একদম স্বাগত জানাচ্ছি। অর্থমন্ত্রী যেটা বলছেন বিভিন্ন দপ্তরে যদি দুর্নীতি অসঙ্গতি থাকে সেগুলো শ্বেতপত্র হিসেবে সামনে আসবে, স্বাগত জানাচ্ছি। কিন্তু সেখানে দেখতে হবে ওটা প্রকাশের পর যে ওটা তার ভিত্তি কতটা আছে। একটা গেলাসে অর্ধেক গেলাসে জল আছে, এবার অর্ধেক গেলাসে জল আছে না অর্ধেক গেলাস ফাঁকা, কিভাবে ওনারা দেখাবেন, কোন তথ্যের ভিত্তিতে দেখাবেন, সেগুলো আমরা অপেক্ষা করবো। কিন্তু সেক্ষেত্রে আবার দেখতে হবে যে বালিশ ছাড়া তৃণমূলে যে প্রাক্তন মন্ত্রীরা চলে গেছেন তাদের দপ্তরগুলো, তাদের শ্বেতপত্রটাও যেন ঠিকঠাক ভাবে থাকে। তাদের শ্বেতপত্র এমন শ্বেতপত্র হলো পুরো সাদা পাতা, কিছু লেখা নেই, ওরকম শ্বেতপত্র যেন না হয়। বালিশ ছাড়া তৃণমূলে চলে গেছে প্রাক্তন মন্ত্রী, সুতরাং তার দপ্তরের শ্বেতপত্র পুরো শ্বেত, হোয়াইট পেপার মানে হোয়াইট, তাদের কোনো ছাপা কিছু নেই অভিযোগ, সেরকম যেন না হয়। কালীকে নিয়ে বিস্তার অভিযোগের আগে উঠেছিল, শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। কালীর সঙ্গে আমার সবিস্তার কোনো আলাপ নেই, আচমকা দেখা হলেও চিনতে পারবো না। তিনি কার্যত এক্সিকিউটিভ মেয়র পোস্টে কাজ করতেন বলে শুনেছি, সেই পদ সংবিধানে আছে কিনা জানি না, কিন্তু তিনি হর্তাকর্তা বিধাতা ছিলেন, কাউন্সিলররা তাকে ভয় পেত এবং তাকে যথেষ্ট তৈলমর্দন করে চলত। এখন মুখ্যমন্ত্রী বলেছেন কালীকে ধরলেই সব বেরিয়ে যাবে বা কালীকে জিজ্ঞেস করলে বেরিয়ে যাবে। জিজ্ঞেস করলে কেন, এখনো কালী অ্যারেস্ট হয়নি কেন? আর কান টানলে মাথা আসবে। আপনি পুল ইয়ার হেড উইল কাম, চলো
আপনি মুখে শুধু বলছেন কেন? ফুল ইয়ার হেড উইল কাম। কান টানলে মাথা আসবে, তো জানা কথা। উনি মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি আমি একদম সমর্থন করছি আপনার। তার কারণ উনি একটা গুরুতর ঘটনায় তদন্ত এবং একটা নেক্সাসের কথা বলেছেন, কিন্তু তার জন্য নিচের দিকে কয়েকজন অ্যারেস্ট হবে আর চিরকাল সেই বড়রা শুধু রাজনীতিতে আমি একটু চমকে দিলাম, তাহলে তুমি ভিতর তৃণমূলে থাকো, তো বালিশ চাটা বোকা ছেলে খারাপ ছেলে তৃণমূলে থাকো, সেগুলো যেন সেই করে শুধু চাপের রাজনীতির জন্য যেন নথি ব্যবহার করা না হয়। দাদা অ্যারেস্ট করুন, যদি দোষ করে থাকে অ্যারেস্ট করুন, কালী শুদ্ধ অ্যারেস্ট করুন, কালীর মালিক সহ অ্যারেস্ট করুন, কিন্তু রাজনীতির জন্য তাদের বদনাম করে ব্যবহার করবেন। দাদা ব্যক্তি বিশেষ